হ্যালো বন্ধুরা, শুরু করছি থাই বিএল সিরিজ খেমজিরা এর এপিসোড 6। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই 2010 সালের উগন রাটাছানির কাহিনী। সেখানে মাস্টার পরাণের মা একটা চেয়ারে টেবিলে বসে একটা ফিতা ঠিক করার চেষ্টা করছিল একটা পেন্সিল দিয়ে। তখন হঠাৎ করেই পেন্সিলটা তার হাত থেকে পড়ে যায় এবং তার শরীর দুর্বল হওয়ায় সে ওটা আর তুলতে পারে না। সেও চেয়ার থেকে নিচে বসে পড়ে ওই পেন্সিলটা তোলার জন্য, কিন্তু সেটা হাতের নাগালের বাইরে চলে যায়। তখনই মাস্টার পরাণ এবং তার বাবা ওখানে চলে আসে এবং তার বাবা তাড়াতাড়ি গিয়ে ওর মাকে ধরে এবং উঠিয়ে নিয়ে গিয়ে বিছানায় বসায় এবং বলে, তোমার তো শুয়ে থাকার কথা, তুমি এখানে কি করছো? তুমি আগে শো, তারপরে কথা হবে। তখন দেখা যায় মাস্টার পরাণের হাতে কতগুলো খাবারের প্যাকেট, সেগুলো সে টেবিলের উপর রাখে এবং তখন পরাণের মা জিজ্ঞাসা করে যে, তুমি এখানে কেন? তোমার তো আমার ছেলেকে আনতে যাওয়ার কথা ছিল এবং আমি ভেবেছিলাম আমি একটু গান শুনবো, কিন্তু দেখলাম ক্যাসেটের ফিতাটা আটকে গেছে, তাই সেটা আমি নিজেই ঠিক করার চেষ্টা করছিলাম। এই কথা শুনে মাস্টার পরাণ তখন ওই ক্যাসেটটা তোলে এবং ঠিক করার চেষ্টা করে। তার মা তখন বলে, আজকাল আমি খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছি, আমি কাউকে বিরক্ত করা ছাড়া এখন মিউজিকও শুনতে পারছি না। এই কথা শুনে পরাণ ওর মায়ের দিকে তাকায়। পরাণের বাবা বলে, এসবের জন্য আমার বাবা দায়ী। এই কথা শুনে তখন পরাণ ওর মায়ের দিকে তাকায় এবং পরাণের বাবা আরো বলে, আমার বাবাই এরকমটা করেছে তোমার। তখনই দেখা যায় মাস্টার উঠে দাঁড়ায় এবং বলে, মা, এটা ঠিক হয়ে গেছে। তখন ওর মা ওর দিকে তাকিয়ে একটু হাসে। তখন পরাণের বাবা ওর মাকে বলে, তোমরা এখানে থাকো, আমি খাবারটা গরম করে নিচ্ছি। তখন ওর বাবা খাবার নিয়ে ওখান থেকে চলে যায় আর পরাণ এসে ওর মায়ের পাশে বসে। ওর মা ওর মুখ অন্ধকার দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন ওর মাকে ও জড়িয়ে ধরে এবং কান্না করে দেয়। তখন ওর মা বলে, তুমি একটু সামলে চলো, ঠিক আছে? তুমি এখন আর ছোট বাচ্চাটি নেই। এই কথা বলে তখন ও ওর মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। ওর মা ওর মাথায় হাত বুলোতে বুলোতে বলে, আমি তোমার বাবার সাথে কথা বলেছি, তুমি যদি তোমার দাদার সাথে সেই সামরিক লেখাপড়া এখনো করতে চাও তাহলে সেটা তুমি করতে পারো, সে তোমাকে বাধা দেবে না। আমি জানি ভবিষ্যতে তুমি একজন ভালো সামানিক হবে। পরাণ তখন ওর মায়ের হাতটা ওর গালের কাছে লাগিয়ে বলে, আমি চাই আমি সামান হওয়া পর্যন্ত তুমি আমার সাথেই থাকো। তখন ওর মা কান্না করে দেয়। এরপরে ওর মা আবার বলে, তুমি কি জানো তুমি যদি সামান হও তাহলে তুমি কোনো লাভার রাখতে পারবে না সুইটি। তখন ও বলে, আমার কাউকে দরকার নেই মা। ওর মা তখন বলে, তুমি সত্যিই একজন সুইট টকার প্রেম। এবং আরো বলে, আমি তোমাকে ওপর থেকেই দেখবো। এই কথাগুলো দেখা যায় মাস্টার ওর মায়ের রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিল। এরপরে মাস্টার আবার তার অতীতে ফিরে যায় এবং সেখানে দেখা যায় মাস্টার কোথা থেকে যেন আসছিল এবং তার বাবা আর দাদা কথা বলছিল। তখন তার বাবা বলে যে, পরাণ এবং প্রেম দুজনে এখন অনেকটা ক্লোজ। পরাণ আর প্রেম এখন অনেকটা ক্লোজ। পরাণ আর ছোটটি নেই, তার নিজের একটা জীবন আছে, সে সেটা লিড করতে চায়। তখন তার দাদা বলে, তার নিজের জীবন নাকি তুমি এর ভিতরে তাকে ইনভলভ করছো, তুমি এটা তার জন্য চুজ করে দিচ্ছ? তুমি কি জানো সে এখানে সামান হতে চায়? তুমি তোমার নিজের সন্তান সম্পর্কে কোনো কিছু জানো? ওর বাবা বলে, আপনি ওকে এর ভেতরে জড়াচ্ছেন, আপনি ওকে সামান বানাতে চাচ্ছেন। তখন ওর দাদা বলে যে, তুমি তুমি কি করতে চাইছো? তুমি মিস্টার চাং এর মেয়েকে ওকে বিয়ে করাতে চাচ্ছ যাতে তুমি তোমার দেনা পরিশোধ করতে পারো, তাই না? তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো যে সেটা চায় কিনা এবং সে তাকে বিয়ে করতে চায় কিনা? পরাণের দাদা আরো বলে, সে তোমাকে চাল কাটিয়ে তার সাথে ইনভেস্ট করিয়েছে এবং সেসব টাকা সবই লস গেছে। এর জন্য কাকে হেল্প করতে হয়েছে? আমাকে। তখন ওর বাবা বলে, সত্যি কথা আপনি জানেন না বাবা, আমার স্ত্রী মারা গেছে এবং আমার পরাণ তার মাকে হারিয়েছে এবং আমার পুরো ফ্যামিলি শেষ হয়ে গেছে শুধুমাত্র আপনার জন্য। আপনি কি এটা বিশ্বাস করেন না? আপনি তো এটা জানেন, তাই না? এই কথা শুনে ওর দাদা কিছু বলে না এবং চুপচাপ থাকে। আর পরাণ দূর থেকে সব কথাগুলোই শুনতে পায় আর ওর মনের ভিতর ঝড় চলতে থাকে। পরাণের বাবা আবার বলে, বাবা, তোমার কি মনে হয় না এসব কিছু তোমার জন্য হয়েছে? তখন ওর দাদা বলে, আমি সব কোনো কিছুই করতে চাইনি। তখন ওর বাবা বলে, সেই ভাবনাটাই তোমাকে এটা আরো বেশি করে এই জিনিসটাকে বিগড়ে দিচ্ছে। পরাণের বাবা আবার বলে, তুমি খুব ভালোভাবেই জানতে যে এটা আমাদের ফ্যামিলিকে শেষ করে দিবে, বাট তারপরও তুমি চুপ থাকোনি, তারপরও তুমি এটা কন্টিনিউ করে গেছো এবং তুমি আঙ্কেল কাশিমের কাছ থেকে নতুন একটা টেকনিক শিখেছিলে, সেটাই তুমি অ্যাপ্লাই করতে গিয়েছিলে, তাই না? এবং সেটা আরো বেশি করে খারাপ রূপ নিয়েছে। তখন ওর দাদা বলে যে, আঙ্কেল চাই তোমাদের অনেক হেল্প করেছে এবং যখন আমার পালা এসেছে আমি শুধু তাকে হেল্প করার চেষ্টা করেছি মাত্র। ওর দাদা আরো বলে, আমি যদি এটা করে থাকি তাহলে এটা ব্রেক করার শক্তিও আমার আছে। তখন ওর বাবা বলে, কিন্তু তুমি সেটা করতে পারোনি। এই যে তুমি তোমার গ্র্যান্ডসনের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছ, যে দায়িত্ব দেখাচ্ছ, এর কারণ হলো তুমি যে মিস্টেক করেছো সেটা কভার করতে চাও। এই কথা বলে ওর দাদার দিকে তাকায় এবং ওর দাদা চুপচাপ থাকে। এরপরে ওর দাদার হঠাৎ করে চোখ পড়ে দূরে দাঁড়ানো পরাণের দিকে এবং ওর বাবা আর দাদা দুজনেই ওর দিকে তাকায়। পরাণের বাবা তখন পরাণের কাছে যায়, কিন্তু পরাণ ওর দাদার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বাবা যেসব কথা বলেছে সেসব কি সত্যি গ্র্যান্ডপা? কিন্তু ওর দাদা কিছুই বলে না। তখন পরাণ বলে, তোমরা সত্যিকারের অর্থে কেউই আমার জন্য কেয়ার করো না, কেউই আমাকে ভালোবাসো না। একথা বলে ও চলে যেতে নিলে ওর বাবা ওর হাতটা ধরে, কিন্তু ও হাতটা ছাড়িয়ে ওখান থেকে চলে যায়।
এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওর দাদা ওর সামান হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করছে। তখন ওর দাদা ওকে বলে, তোমার বাবা তোমার জন্য শুভেচ্ছা পাঠিয়েছে এবং সে আরো বলেছে সে তোমাকে এবং আমাদের বাড়িকে মিস করছে। তখন পরাণ মন খারাপ করে বলে, আমার সাথে মিথ্যা বলার দরকার নেই, সে আমার প্রতি মোটেও কেয়ারশীল না। সে ওভারসিজ পালিয়ে গেছে কারণ তার ঋণ থেকে বাঁচার জন্য। সে আর কখনোই ফিরে আসবে না। একথা শুনে ওর দাদা বলে, তুমি যে ঋণের কথা বলছো সেটা আমি টেক কেয়ার করছি, এরপর বাকিটা তোমার ইচ্ছে যে তুমি কোন পথে যেতে চাও। তখন পরাণ বলে, আমি সামানি হতে চাই এবং আমি আমার জীবনের মানে উপলব্ধি করতে চাই যে আসলে আমি কী জন্য কী করছি। তখন ওর দাদা বলে, আই এম সরি, তোমার মায়ের সাথে যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। আমি জানি তুমি এখনো আমার উপর আপসেট এবং আমার উপর রাগ। আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার সাহস রাখি না। তবু যদি তুমি সামান হতে চাও তাহলে যে কোনো সময় তুমি আমার কাছে আসতে পারো, আমি তোমার জন্য বাড়িতেই অপেক্ষা করব। এই কথা শুনে মাস্টার চুপচাপ থাকে, কিছুই বলেন না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মাস্টার আর খেম সেই রুমে বসে আছে এবং মাস্টার সেই স্পিলের কাগজটা পড়ছিল এবং খেম বলে, আমি জাস্ট এটা একটু ট্রাই করে দেখতে চেয়েছিলাম। মাস্টার তখন কাগজটা থেকে রাগে ওটা মাটিতে ছুঁড়ে ফেলে এবং অনেক চিৎকার করে বলে, আমি তোমাকে বলেছি না আমাদের মাঝে এখন আর কোনো প্রেম ভালোবাসা নেই, জাস্ট গিভ আপ। তুমি এটা বুঝতে পারছো না কেন? তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে কোনো ট্রাবল দিবে না, তাইলে এগুলো কি? এগুলো তুমি কেন করছো? কেন বুঝতে পারছো না যে এগুলো আমাদের মাঝে এখন আর সম্ভব না? মাস্টার আরো বলে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে থাকতে পারো, কিন্তু আমাকে কোনো কিছু করার জন্য জোর করো না। এই কথা বলে মাস্টার অন্যদিকে ফিরে যায় এবং কেম অনেক কষ্টে সে কান্না করে দেয় এবং যখন সে শব্দ করে কান্না করে দেয় ওর কান্না শুনে মাস্টার একবার ওর দিকে তাকায় কিন্তু কিছু বলে না। খেম কতক্ষণ কান্না করার পর নিজেকে সামলে নেয় এবং বলে, তাই নাকি? তাহলে এই পুরোটার সময় ধরে আপনি যে আমাকে হেল্প করেছেন আর প্রোটেক্ট করেছেন এটা আপনি করতে চাননি, তাই না? আপনাকে আমি জোর করেছি করার জন্য, তাই তো? মাস্টারকে চুপ থাকতে দেখে খেম আবার বলে, আপনাকে উত্তর দিতে হবে না, এটা আমার কাছে এখন পানির মতো পরিষ্কার হয়ে গেছে এবং সব কিছুর জন্য সরি। এই কথা বলে খেম উঠে দাঁড়ায় এবং ওই পানির বলটা নিয়ে চলে যেতে নেয়। তখন পিছনে ফিরে আবার বলে, আজকে রাতে যা হয়েছে সব ভুলে যান এবং এমন ভান করুন যা এটা কখনোই হয়নি। এই কথা বলে ও ওখান থেকে চলে যায় এবং মাস্টার ও চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই খেম সকালে সকলের জন্য রাস্তা রেডি করছিল এবং সে খাবারটা খেয়ে দেখে অনেক মজা হয়েছে। তখন সে মাস্টারের জন্য আলাদা একটা বাড়ি তুলে রাখে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেড, খেম আর চান তিনজনে টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন চান বলে, খেম, তুমি একজন মাস্টার শেফ হতে পারো এবং গ্রাজুয়েশনের পর তোমার একটা রেস্টুরেন্ট খোলা উচিত। তখন জেড বলে, তুমি একটু মোটা হওয়ার জন্য রেডি হয়ে যাও, কারণ এরপর থেকে প্রতিটা বেলার খাবার খেম তৈরি করবে। একথা শুনে চান তখন বলে, বাহ, সেটা তো বেশ ভালো একটা খবর। তখন ওরা দুজনেই খেমের দিকে তাকায় কিন্তু ওদের কথায় খেমের কোনো মন নেই, সে সিঁড়ির দিকে তাকিয়ে থাকে এবং মাস্টারের জন্য অপেক্ষা করে। এরপর জেড খেমকে আবার ডাকে, হঠাৎ করেই খেম তার হুঁশ ফিরে পায় এবং একটু হাসে, এরপর নিজের খাবার মন দেয়। ওদিকে ওর অবস্থা দেখে তখন চান জেটের কানের কাছে মুখটা নিয়ে বলে, আমার মনে হয় খেম এখনো আপসেট। তখন জেড বলে, সেটা আমি দেখতে পাচ্ছি এবং তোমার থেকে আমার চোখের পাওয়ার অনেক বেশি ভালো। জেড খেমের মন ভালো করার জন্য বলে, খেম, চলো আমরা লোটাস পুকুরে নৌকা বাই। তখন জেড বলে, ওয়াও, লোটাস পুকুর, আমার তো ওখানে অনেক ভালো লাগে, আমার তো শুনেই এখন যেতে ইচ্ছে করছে। ওর এখন এক্সাগ্রেট এক্সপ্রেশন দেখে জেড তখন চানকে থামানোর জন্য ওর হাতে একটা চিমটি কাটে। তখনই পেছন থেকে মাস্টার বলে ওঠে, তোমরা আবার ডিসিপ্লিন হতে চাও বাট কোনো কিছু শিখতে চাও না, এটা কেমন কথা? তখনই ওরা তিনজনই মাস্টারের দিকে তাকায়। মাস্টার তখন জেড আর চানকে বলে, তোমরা খাবার শেষ করে আমার সাথে আসো, আমি তোমাদেরকে হোয়াইট ম্যাজিকের কিছু বেসিক শেখাবো। মাস্টার চলে যেতে নেয় এবং যেটা চানও উঠে দাঁড়ায়। তখন খেম উঠে দাঁড়ায় আর বলে, মাস্টার, ব্রেকফাস্ট? তখন মাস্টার বলে, আমার খিদে নেই। তখন খেম বলে, খাবার অলরেডি রেডি, আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে উপরে পৌঁছে দিচ্ছি খাবার। তখন মাস্টার বলে, দরকার নেই। তখন খেম ঢাকনাটা তুলে বলে, মাস্টার, আমি আপনার সব পছন্দের খাবার রেডি করেছি। তখন মাস্টার রেগে যায় আর বলে, আমি তোমাকে ক্লিয়ার করে বলেছি যে দরকার নেই, তুমি হয় খাবারটা খাও আর না হলে ফেলে দাও আর না হলে ডোরটিকে দিয়ে দাও। এই কথা বলে মাস্টার ওখান থেকে চলে যায় এবং জেড আর চানও তার পিছনে পিছনে চলে যায়। মাস্টারের বকা শুনে খেমের চোখে পানি চলে আসে। সে খাবারটা আবার ঢেকে রাখে, এরপর খাবারটা তুলে রাখে এবং বলে, আমি শুধু এমন অভিনয় করতে চেয়েছিলাম যাতে কিছুই হয়নি। এরপর দেখা যায় ওখানে গ্র্যান্ডমা সিয়ের এক গাড়ি এসে থামে এবং সে গাড়ি থেকে নামে। ও তাকে সম্মান জানায় এবং বলে, আপনি কি মাস্টারের জন্য এখানে এসেছেন? আমি তাহলে তাকে ডেকে দিচ্ছি। তখন গ্র্যান্ডমা সি বলে, না, আমি মাস্টারের জন্য আসিনি, আমি তোমাকে নিতে এসেছি। আমার শহরে একটা ভাইটাল ফোর্স ডাকার প্রোগ্রাম পড়েছে, আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই। এই কথা শুনে খেম বলে, তাহলে আমাকে আগে মাস্টারের পারমিশন নিতে হবে। তখন গ্র্যান্ডমা সি বলে, না, তোমার পারমিশন নেওয়ার দরকার নেই, সেই আমাকে বলেছে তোমাকে নিয়ে যেতে। এই কথা শুনে খেমের মুখটা আবার ছোট হয়ে যায় এবং বলে, আচ্ছা ঠিক আছে। তখন তারা যেতে নেয় এবং গ্র্যান্ডমা সি তার সাথে লোকটাকে বলে একটা কিছু দেওয়ার জন্য এবং সেটা দেয়। তখন খেমকে বলে, এটা তুমি একটু খেয়ে দেখো।
এবং এটা মাস্টারের কাছেও আছে। খেম তখন জিজ্ঞাসা করে, এটা কি? তখন গ্র্যান্ডমাসি বলে, এটা টার্মারিক, এটা প্রাডাবা, এটা অনেক বেশি পাওয়ারফুল। এটা যদি তুমি ব্যবহার করো তাহলে কোনো খারাপ কিছু তোমার কাছে আর আসতে পারবে না এবং তোমার ক্ষতি করতে পারবে না। একথা শুনে খেম ওর থেকে একটুখানি নিয়ে মুখে দেয় এবং এর স্বাদ ওর মুখটা বিকৃত করে দেয়। খেম গ্র্যান্ডমাসিকে ধন্যবাদ জানায়। এরপরে দেখা যায় তারা গাড়িতে করে শহরের দিকে যাচ্ছে এবং তাদের গাড়ি শহরে একটা বিল্ডিং এর কাছে এসে থামে। তখন গ্র্যান্ডমাসি বলে যে, তুমি আমার সাথে জিনিসপত্র নিয়ে আসো, ঠিক আছে? এই কথা বলার পর তারা গাড়ি থেকে নামে এবং ওই বাসার মহিলা তাকে ওয়েলকাম করে নিয়ে যায় এবং খেম গাড়ি থেকে নামে সেই জিনিসগুলো নিয়ে সেও তার সাথে সাথে ভিতরে যায় এবং তারা ভিতরে গিয়ে দেখতে পায় একটা মেয়ে বিছানায় শুয়ে আছে। মেয়েটা বারবার তার বয়ফ্রেন্ডের নাম জপে যাচ্ছিল। তখন গ্রান্ডমাসি ওর পাশে গিয়ে বলে যে, কি হয়েছে ওর? তখন ওর মা বলে যে, ও এরকমই করছে ২ দিন যাবৎ, কিন্তু আজকে ওর অবস্থা আরো বেশি খারাপ মনে হচ্ছে। তখন আরো বলে যে, সে তার বাচ্চাকেও পর্যন্ত ব্রেস্ট ফিডিং করাচ্ছে না, আমাকেই সবকিছু করতে হচ্ছে। তখন গ্র্যান্ডমাসি বলে যে, ওর ভাইটাল ফোর্স ওর বডি ছেড়ে চলে গেছে এবং সেটা ওর বয়ফ্রেন্ডের আশেপাশে ঘোরাফেরা করছে। তখন সেই মেয়েটির মা বলে, কিন্তু বিগ তো আমাদের বাড়িতে প্রায় ১ মাস যাবৎ আসছে না। তখন গ্র্যান্ডমাসি বলে, এই জন্যই তো ও এরকম করছে। মেয়েটির মা আরো বলে, সে আমাদের কলটা পর্যন্ত ধরছে না এবং মনে হয় তার উপরে রাগ করেছে। তার ফ্যামিলি তাকে আসতে দিচ্ছে না আমাদের কাছে এবং তারা এটা করতে পারে না এবং একটা বাচ্চা একটা মেয়েকে একা লালন পালন করার দায়িত্ব দিতে পারে না। এই কথা শুনে কখন খেম ওই বাচ্চাটার দিকে তাকায় এবং আশেপাশে তাকিয়ে দেখে। হঠাৎ করেই তার পায়ের সাথে কিছু একটা লেগে বেডের নিচে চলে যায়। সে তখন সেটা আনার চেষ্টা করে কিন্তু হাতে নাগালে পায় না। পরে সে খাটের নিচে তাকায় এবং ওটা আনার চেষ্টা করে। পরে অপর পাশে দেখতে পায় যে একটা আত্মার ২ টো পা। তখন সে বুঝতে পারে যে রুম্পায়াং ওখানে আছে এবং তাদের সমস্যা তৈরি করার চেষ্টা করছে। তখন সে ভয় পেয়ে হঠাৎ করে উঠে দাঁড়ায়। ওকে উঠে দাঁড়াতে দেখে গ্র্যান্ডমাসি এবং ওই মেয়েটার মা ওর দিকে তাকায়। এর পরের দৃশ্যে দেখা যায় মাস্টার চার্ন আর জিনকে মেডিটেশন শিখিয়ে দিচ্ছিলেন। তখন তিনি বলেন, মেডিটেশনের ৪০টি সাবজেক্ট রয়েছে এবং প্রত্যেককে আলাদা আলাদা সেট করে পড়তে হয়। এবার ২টি বই হাতে নেন এবং বলেন, আগে এই দুটিকে পড়ো। এর একটা হলো গ্রেট পাওয়ারের, তখন এরপর তুমি যেটা শিখতে চাও সেটা আমি তোমাকে শেখাবো। তখন চার্ন ওই বইটা খুলে দেখে। স্টার তখন আরো বলে যে, এসব বিষয়ে পণ্ডিত হতে গেলে সময়ের দরকার হয় এবং কে কত তাড়াতাড়ি শিখতে পারে সেটা একজন ব্যক্তির উপর নির্ভর করে। চার্ন তখন বলে, আমি বুঝতে পেরেছি মাস্টার। তখন মাস্টার বলে, অন্য বইটা ম্যান্ট্রা এবং এটা প্রোটেক্টিভ ইনটেনশন দ্বারা পূর্ণ। তখন চার্ন ওটা দেখে এবং মাস্টার তখন বলে, অবশ্যই এগুলোকে তুমি ইম্প্রপার ব্যবহার করতে পারবে না। আবার বলে যে, চলো আগে আমরা মেডিটেশন দিয়ে শুরু করি। এরপরে দেখা যায় যে টার্চার মেডিটেশন করছিল এবং মাস্টার ওখান থেকে চলে যায়। তখন মেডিটেশনের মাঝে দেখা যায় চার্ন ওর পাস্ট লাইফে ফিরে যায়, যেখানে দেখা যায় ফেরানাখন নামক জায়গার ১৯৪১ সালের চিত্র। সেখানে দেখা যায় দা টেবিলে বসেই ঘুমাচ্ছিল একটি লাইব্রেরিতে বই পড়তে পড়তে। তখন সেখানে জিন চলে আসে এবং ওকে এক মনে দেখতে থাকে। তারপর হঠাৎ করেই দায়ের হাতের নিচ থেকে বইটা নিয়ে নেয় জিন এবং দায়ের ঘুম ভেঙে যায়। পরে জিন বলে, আমি কি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম? আই এম সরি। তখন দা বলে, আমারই ভুল, আমার এখানে ঘুমানো উচিত হয়নি। এরপরে দা তার চশমাটা পরতে নেয় কিন্তু তখনই জিন ওর হাত ধরে ফেলে এবং বলে, আমাকে আরো একটু সময় তোমাকে দেখতে দাও, গ্লাস ছাড়া তোমাকে গর্জিয়াস লাগছে। তখন দা চারিদিকে তাকিয়ে বলে, জিন আমরা এখন বাসায় নেই। তখন জিন বলে, কে তোমার মতো এরকম ছুটির দিনে লাইব্রেরিতে ঘুরতে আসে? তখন দা বলে, তুমি কি আমার উপর টায়ার্ড হয়ে যাচ্ছ? তখন জিন বলে, না, আমি কেন টায়ার্ড হব? কথা বলে তখন জিন জিজ্ঞাসা করে দাকে, দা আমাদের কি উচিত সবকিছু খেমকে এখন বলে দেওয়া? তখন দা বলে, আমার মনে হয় না এখন সে সময়। এখন তাকে বললে সে আরো স্যাড হবে, এমনিতেই সে ওয়ার্ডের কারণে স্যাড হয়ে আছে। তখন জিন বলে, এটাই কি মূল কারণ নাকি অন্য কোনো কারণ আছে? তুমি চাও না যে ও জানুক এবং যদি ও আমাদের সাপোর্ট না করে এই জন্যই তো বলতে চাইছো না, তাই তো? তখন দা বলে, আসলে কারণ এটা না, আমরা যদি এখন ওদের এটা বলতে যাই তখন ও নিজেকে আমাদের মধ্যে থার্ড হুইল ভাববে এবং নিজেকে আরো বেশি লনলি ফিল করবে। এই জন্যই আমরা এখন বলতে চাইছি না। তার থেকে ভালো ওয়ার্ড ফিরে আসুক, ওদের ওয়েডিং ডেটেই আমরা আমাদের কথাটা জানাবো। দা আরো বলে, এই ফাঁকে না হয় আমরা ওদের সাথে আমাদের হানিমুনটা সেরে ফেলবো, ঠিক আছে? তখন জিন হাসে এবং দা ওর দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় দা ওর চোখ থেকে চশমাটা খুলে মুছতে থাকে এবং বাস্তব জীবনেও দেখা যায় চার্ন ওর চশমাটা খুলে ফেলে। এদিকে দেখা যায় যখন দা চশমাটা মুছছিল তখন হঠাৎ করেই জিন ওর কনুই আঙুলটা ধরে এবং বলে, সেটা একটা প্রমিস, তাই না? তখন ওদিকে দেখা যায় বাস্তবে তখন চার্নও তার কল্পনায় জেটকে দেখতে পায় এবং সে চোখ খুলে ফেলে, অবাক হয়ে যায় সবকিছু নিয়ে সে
এবার সে চশমাটা পরে নেয় এবং জেডকে ডাকে। জেড কোনো সাড়া শব্দ দেয় না। তাই সে জেডকে হালকা করে একটা ধাক্কা দেয় এবং জেডকে হালকা করে ধাক্কা দিতেই জেড পড়ে যায় এবং চার্ন একটু চিন্তিত হয়ে যায় যে ওর কি হলো? কিন্তু দেখা যায় যে জেড ওর সাথে ইয়ার্কি করছিল এবং সে মিটমিট করে হাসতে থাকে। তখন চার্ন বুঝতে পারে যে জেড ইচ্ছে করেই এটা করছে এবং তখন চার্নও হেসে দেয়। পরে মনে করে যে আমি কি করছি? তখনই সে ওখান থেকে সরে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় গ্র্যান্ডমা সি আর কেম তখন ওই মেয়েটার বয়ফ্রেন্ডের বাসায় আসে। সে তাদের ওয়েলকাম করে এবং গ্র্যান্ডমা সি বলে যে মাস্টার পর্ন আমাকে বলেছে যে তোমাকে এই ছেলেটার যত্ন নিতে। তখন সেই ছেলেটা বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে ভেতরে আসুন। একথা বলতেই ওরা ভেতরে প্রবেশ করে। তখন গ্র্যান্ডমা সি বলে তুমি এখন আর আগের মতো ছোট বাচ্চাটি নেই, তাই না? সেটা তো তুমি জানো এবং তুমি নতুন কাউকে পেয়ে পুরনোজনকে ভুলে গেলে। কেমন হবে যদি আর্নের ব্যাপারটা আমরা আগে মিটিয়ে নিই? আর্নের বয়ফ্রেন্ড তখন বলে, এটা এমন না যে আমি তাকে ভুলে গেছি বা তাকে ভালোবাসা বন্ধ করেছি। কিন্তু তাই বলে আমি তাকে আমার বেবিকে ওখানে ফেলে রাখতে পারি না, তাই না? তখন গ্র্যান্ডমাসি বলে, তার মানে তুমি তাদের দুজনকেই চাও? তাহলে তুমি তাদের কাছে যাচ্ছ না কেন? কে তোমাকে আটকাচ্ছে? তখন ছেলেটা বলে, আমি যেতে পারবো না এবং আমি জানি আমি কি করতেছি। এই কথা বলে সে গ্র্যান্ডমাকে ধরতে নেয় এবং গ্র্যান্ডমা বলে, তুমি আমাকে ছুঁয়ো না। এবং দেখা যায় খেম গ্র্যান্ডমা সি এর সবকিছু রেডি করে এবং গ্র্যান্ডমা সি তখন ওখানে যায় এবং সে আর্নের সেই ভাইটাল ফোর্সকে আমন্ত্রণ জানায় এবং দেখা যায় খেম তখন একটা ছবির দিকে চোখ পড়ে। সেখানে ওই ছেলেটা আর তার যে নিউ ওয়াইফ তার ছবি ছিল। তখন বলে, ওইটা সুয়াই? তখন ছেলেটা বলে, হ্যাঁ। তখন খেম আবার জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার তো আর্নির সাথে একটা বাচ্চা আছে, তাই না? তাহলে তুমি তাদেরকে কেন করছো? তারা তো তোমাদেরকে ভালোবাসে। তখন ছেলেটা বলে, তুমি এসব বুঝবে না। তুমি যখন বড় হবে তখন এসব বুঝবে। এ কথা শুনে খেম আর কিছু বলে না, চুপ করে থাকে। ওদিকে দেখা যায় গ্র্যান্ডমা সি যখন আর্নের ভাইটাল ফোর্সকে ডাকে তখন সেটা আসে এবং সেটা আর্নের সাথে মিশে যায় এবং আর্ন তার জ্ঞান ফিরে পায়। আর্ন তখন ওর মাকে ডাকে। ওর মা বলে, এই তো আমি। এবং আর্নের মা গ্র্যান্ডমা সি এর দিকে তাকায়। তখন ওর মা বলে, আমি কি তোমার জন্য কিছু বানিয়ে আনবো? তোমার কি ক্ষুধা লেগেছে? তখন আর্ন হ্যাঁ বলে এবং গ্র্যান্ডমা সি ওর হাতে একটা সুতো বেঁধে দেয় এবং বলে, তুমি এখন ঠিক আছো। বেশি বেশি করে খাবে এবং রেস্ট নেবে। এরপরেও যদি তোমার ভাইটাল ফোর্স তোমাকে ছেড়ে চলে যায় তাহলে মাস্টারকে বলবো তোমাকে একটা কঠিন লেসন শেখানোর জন্য। গ্র্যান্ডমাসি আরও বলেন, সবসময় মায়ের কথা শুনবে, ঠিক আছে? এবং বেবির কথা চিন্তা করবে, অন্য আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। এরপরই আমরা বাহির থেকে একটা শব্দ শুনতে পাই যে ওই আর্নের মাকে কেউ ডাকছে এবং বলছে, আপনার গাড়ি পথ আগলে দাঁড়িয়েছে এবং আমরা যেতে পারছি না। তখন গ্র্যান্ডমাসি ওদের দিকে তাকান এবং বলেন, ওটা মনে হয় আমার গাড়ি, আমার ড্রাইভারটা যে কি না। তখন সে ওঠে এবং সে ড্রাইভারকে কল করে বলে, তাড়াতাড়ি এখানে আসো, তোমার গাড়ি অন্য অন্য মানুষদের রাস্তা আটকে রেখেছে। এরপর গ্র্যান্ডমাসি এবং খেম যাওয়ার জন্য রেডি হয়। তখন আর্ন এবং ওর মা তাদেরকে বিদায় জানায়। এরপরে দেখা যায় যে আর্নের জ্ঞান ফেরার পরে সে উঠে দাঁড়ায় এবং ধীরে ধীরে সে তার বেবির বেডের কাছে যায় এবং ওর দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। ওর মা তখন পেছন থেকে বলে, আচ্ছা তো ও বাবু অনেকক্ষণ যাবৎ ক্ষুধার্ত, তুমি ওকে দেখো, আমি ওর জন্য নতুন করে ফিডার বানিয়ে আনছি। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। পরক্ষণেই দেখা যায় বেবির সামনে যে দাঁড়িয়ে ছিল ওটা আর্ন ছিল না, ওটা রুম্পাইং ছিল। এবং তখন দেখা যায় বাইরে গ্রান্ডমাসি তার ড্রাইভারকে কল করে এবং বলে, তোমার কি সমস্যা? তোমার উপর থেকে আমি একটু নজর সরালেই তুমি হাওয়ায় মিলিয়ে যাচ্ছ। তুমি কি ভেবেছো? তাড়াতাড়ি এখানে আসো। এই কথা বলে সে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় খেমকে অনেক চিন্তিত এবং সে তখন ধীরে ধীরে গ্র্যান্ডমাসি এর কাছে আসে এবং বলে, আমার মনে হচ্ছে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে এবং রুম্পাইং আমাদের চারপাশেই আসে, সে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। তখনই ভেতর থেকে আর্নের মা চলে আসে আর্নকে খুঁজতে খুঁজতে। তখন গ্র্যান্ডমাসি বলে, কি হয়েছে? তখন আর্নের মা বলে, আর্নকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সে তার বাচ্চাটাকে সাথে নিয়ে গেছে। তখন গ্র্যান্ডমাসি বলে, সেটা কি করে সম্ভব? আমরা তো এখানেই ছিলাম, আমরা তো তাকে কোথাও যেতে দেখিনি। তখন আর্নের মা, তাহলে সে কোথায় গেল? এবং গ্র্যান্ডমাসি বলে, এত তাড়াতাড়ি সে কোথায় চলে যেতে পারে? তখন খেমকে আরো বেশি চিন্তিত মনে হয়। সে তখন জেডকে ফোন করে এবং বলে, তুমি কি মাস্টারের সাথে আছো? এবং আমরা আর্নকে খুঁজে পাচ্ছি না। তখন সে আরো বলে, আমার মনে হয় রুম্পাং আমাদের সাথে কিছু করার চেষ্টা করছে, সে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। এই কথা বলে সে ফোনটা রেখে দেয়। তখন গ্র্যান্ডমাসি ওর দিকে তাকায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আর্ন ওর বেবিকে নিয়ে ওর বয়ফ্রেন্ডের বাসার সামনে গিয়ে নক করে। তখন ওর বয়ফ্রেন্ড তার ভেতর থেকে বেরিয়ে আসে এবং ওকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো এবং বাবুকেও কেন নিয়ে এসেছো? সোয়াই বাসায় আছে, এটা তুমি না করলেও পারতে। তখন ওই মেয়েটা বলে, আমি শুধু তোমাকে একটা কোশ্চেন করতে চাই, সেটার জবাব পেলেই আমি এখান থেকে চলে যাব। তখনই দেখা যায় পেছন থেকে মাস্টার আসে এবং বলে, তুমি এখানে কি করছো? তুমি না আমাকে কথা দিয়েছিলে যে তুমি এখানে আসবে না, ওর থেকে দূরে থাকবে। তখন ওই মেয়েটা বলে যে, আমি একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি শুধু, যে সে
সে আমাকে এবং আমার বেবিকে ভালোবাসে কিনা। তখনই সেখানে আয়নের মা, গ্র্যান্ডমাসি এবং খেম আসে এবং আয়নের মা বলে, তো ভূত তুমি আমার মেয়ের শরীর থেকে বেরিয়ে যাও। তখন খেম বলে, দেখো এর সাথে ওদের কোনো সম্পর্ক নেই, ওদের ছেড়ে দাও। এই কথা শুনে মাস্টার বলে, কোনো স্পিরিট এখানে কিছু করেনি, এটা আর নিজে ইচ্ছে করে করেছে। তখন আর্ন খেমের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা আমার, আমি কি করেছি? খেম তখন বলে, তাহলে সে সাডেন এরকম হয়ে গেল কেন? তখন আর্ন বলে যে, হ্যাঁ সব সমস্যা তো আমারই আমিই সব কিছুর জন্য দায়ী। এই কথা বলে এরপর আর্নের মা বলে, আমার সাথে বাসায় চলো এবং ওই বাস্টারটাকে ভুলে যাও। তখন আর্ন কান্না করে আর বলে, না আমি যাব না, যতক্ষণে না আমি আমার উত্তর পাই ততক্ষণ আমি এখান থেকে কোথায় যাব না। এরপর সে আবার তার বয়ফ্রেন্ডের দিকে ফিরে এবং বলে, তুমি কি আমাকে ভালোবাসো? ছেলেটা প্রথমে কিছু বলতে পারে না, তারপর বলে, আমি সবসময় তোমার জন্য ভালোটাই করার চেষ্টা করেছি। তখন আর্ন বলে, ও তুমি এখন আমার সাথে সত্যি কথাটা বলতে পারছো না? এবং ওর স্ত্রীর দিকে তাকায়। এরপরে বলে, যেহেতু তুমি আমাকে এখন আর ভালোই বাসো না, তাহলে তার বাচ্চার দিকে তাকিয়ে বলে, এটাকে লালন পালন করা তো আর আমার দরকার নেই, তাই না? তুমি আমাকে ভালোবাসতে বলে আমি একে ক্যারি করেছিলাম, কিন্তু তার এখন আর দরকার নেই। এই কথা বলেই সে বাচ্চাটাকে নিয়ে রাস্তার মাঝখানে চলে যায় এবং সাথে সাথে সবাই ওকে বাধা ধরার চেষ্টা করে, কিন্তু ও কিছুই শুনতে পায় না এবং বলে, কেউ আমার কাছে আসবে না। তখন ওর মা বলে, একটু ধৈর্য ধরো। মাস্টার তখন বলে, তুমি কি করতে চলেছো, তুমি কি সেটা জানো? তখনই দেখা যায় পিছন থেকে একটা গাড়ি আসে এবং আর্ন ওর বেবিটাকে ওই গাড়ির নিচে ফেলে দিতে চায়। তখনই হঠাৎ করে সবকিছু থমকে যায় এবং আর্নের বয়ফ্রেন্ড ওই বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে নেয় এবং একটু পরেই দেখা যায় আর্নের হুঁশ ফেরে এবং সে কান্নায় ভেঙে ওখানেই বসে পড়ে। তখন ওর মা ওকে এসে ধরে এবং ও ওর মাকে সরি বলে। তখন দেখা যায় খেম ওর চোখের সামনে সেই রুম্পায়নের বেবিকে ফেলে দেওয়ার দৃশ্যটা দেখতে পায়। তুমি কি করতে চলেছিলে? হ্যাঁ, তুমি নিজের ইচ্ছা নিজে করলে এটা আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তুমি বাচ্চাটাকে এর সাথে ইনভলভ করেছো। তুমি এটা কেন করতে গেছিলে? তুমি যেটা করতে গেছিলে সেটা তো তার থেকেও বেশি খারাপ কিছু ছিল। তখন ছেলেটার দিকে তাকিয়ে বলে, তুমি কেমন মানুষ? হ্যাঁ, তুমি একটা সেলফিশ, তুমি একটা মাকে মার্ডারার বানানোর চেষ্টা করেছিলে। তুমি এটা না করলেও পারতে। তুমি কি বাচ্চাটাকে রাখতে চাও? তখন ছেলেটা বলে, হ্যাঁ আমি ওকে রাখতে চাই। তখন সে আন্টির দিকে তাকিয়ে বলে, বাসায় যাও এবং রেস্ট নাও এবং ভালো একটা চাকরি খোঁজো, তারপরে না হয় তুমি তোমার বাচ্চাকে ফেরত নিয়ে যাবে। ছেলেটা তখন আর্নকে সরি বলে। তখন মাস্টার বলে, যদি তোমরা বাবা মা হওয়ার জন্য প্রস্তুত না হও তাহলে তোমরা এই সিদ্ধান্ত নিলে কেন? এখন বাচ্চাটাকে ঠিকঠাক মতো বাঁচতে দাও। ও কোনো ডল না যে ওকে এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিবে। তখন ছেলেটাকে বলে, তুমি কি বাচ্চাটাকে লালন পালন করতে চাও? তখন ছেলেটা বলে, হ্যাঁ আমি করতে চাই। বলে, যদি না করতে হয় তাহলে একটা অরফানেজ দেখো। ছেলেটা তখন মাস্টারকে ধন্যবাদ জানায় এবং মাস্টার ওখান থেকে তার গাড়ির কাছে চলে যায়। গ্র্যান্ডমাসি আর খেমও তার পিছন পিছন যায়। যখন মাস্টার গাড়ির দরজা খুলতে নেয় তখন খেম পেছন থেকে বলে, আপনার সাহায্য না পেলে এই ঘটনাটা আরও অনেক খারাপ হতে পারত। তখন মাস্টার বলে, আমি কিছুই করিনি। তখন খেম বলে, যদি আপনি না করে থাকেন। ওর কথা শেষ করতে না দিয়েই মাস্টার বলে, আমার সাথে এরকম ন্যাকামি করা বন্ধ করো। একথা শুনে খেমের মুখটা একটুখানি হয়ে যায় এবং বলে, নিজে টেক কেয়ার করো। এই কথা বলে মাস্টার গাড়িতে উঠে নেয়। তখন গ্র্যান্ডমাসি বলে, মাস্টার ওকে আপনি আপনার সাথে নিয়ে যান। তখন মাস্টার বলে, না ও আপনার সাথেই থাক, আপনি আপনার কাজ শেষ করে তারপরে আসেন। মাস্টার চলে গেলে গ্র্যান্ডমাসি তখন খেমকে জিজ্ঞাসা করে, তোমরা কি দুজন দুজনের ওপর রাগ কোনো কারণে? তখন খেম বলে, না। তখন খেম গ্র্যান্ডমাসিকে জিজ্ঞাসা করে, যাই হোক একটু আগে যে সবে ফ্রোজ হয়ে গেছিল, এটা সত্যিই কি মাস্টারের পাওয়ারের জন্য না? তখন গ্র্যান্ডমাসি বলে, হ্যাঁ সত্যিই বলেছে মাস্টার, এটা তার পাওয়ারের জন্য না। আর তুমি যে বলেছিলে রুম্পাইন তোমাকে ফলো করছে, এটা কি সত্যি? তখন খেম বলে, হ্যাঁ এটা সত্যি এবং সে সবসময় মানুষের মনের সাথে খেলা করতে পছন্দ করে। এই কথা বলে খেম আরও বলে, আমি ভয়ে থাকি যদি খারাপ কিছু ঘটে তাহলে আমার জন্যই ঘটবে। তখন গ্র্যান্ডমাসি বলে, তুমি এত চিন্তা করো না, গ্র্যান্ডমাস্টার তো বলেছেই যে তোমার কোনো উদ্দেশ্য নেই, ওটা আর নিজের ইচ্ছাই করেছে। সে তাকে খুব ভালোবাসতো, এই জন্যই সে ভূতে ধরার ওরকম নাটক করেছে। তুমি এত কিছু বেশি চিন্তা করো না এবং চলো। এই কথা বলে এরপর গ্র্যান্ডমাসি খেমকে গাড়িতে উঠতে বলেন এবং খেম গাড়িতে উঠে বসে। সে নিজে ওঠার আগে গাড়ির দরজা খুলে পেছনের দিকে তাকায় এবং বলে যে, যদিও তুমি তোমার মানুষত্ব প্রায় হারিয়েই ফেলেছো, কিন্তু একজন মা হওয়া যে কি সেটা তুমি মনে রেখেছো। এই কথা বলে এবং আরও বলে, তার মানে বাচ্চাটাকে তুমি বাঁচিয়েছো। এই কথা বলে গ্র্যান্ডমাসি গাড়িতে উঠে বসেন এবং পেছনে ফিরে তাকান। তখন দেখা যায় রূপায়ণ ওখানে দাঁড়িয়ে আছে এবং গ্র্যান্ডমাসি আবার পেছনে তাকান। এরপরে তাদের গাড়ি ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় খেমজেদ আর চার
ওদের রুমে বসে আছে। খেম তখন ওদের দুজনকে বলে, সবশেষে এটাই দেখা গেল যে আর্নকে কোনো ভূতেই ধরেনি। ও তার নিজে থেকেই এরকমটা করেছে। তখন চার্ন বলে, হ্যাঁ, সে তাকে যেতে দেয়নি আর সেও মুভ অন করতে পারেনি। এই জন্যই এটা টক্সিক হয়ে গেছে। তখন খেম বলে, আমিও ভেবেছি আমি মাস্টারকে আর ডিস্টার্ব করব না। এ কথা শুনে জেড বলে, কি কি বলছো তুমি? কি হয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? আমার মনে হয় মাস্টার আমার কারণে আনকমফোর্টেবল ফিল করছে। তারপর বলে, এইসব আর কি। তখন বলে, চলো ঘুমানো যাক। এই কথা বলে খেম তার বেডের ওপর উঠে বসে এবং বালিশটা ঠিক করে সে তার কম্বলটা গায়ের উপর দিয়ে শুয়ে পড়ে। তখন জেড বলে, এটা কি হলো? আমার শিপ ছাড়ার আগেই তো ডুবে গেল। এই কথা বলে সেও তখন শুয়ে পড়ে। তখন চার্ন বলে, আমি খেমের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং সে যদি মুভ অন করতে চায় তাহলে আমিও তাকে সাপোর্ট করব। কারণ এখন খেমের অন্য কিছু বাদ দিয়ে তার কার্ডস ব্রেক করার চিন্তা করা উচিত। জেড তখন বলে, এটা খেমের জন্য একটু বেশি হার্ড হয়ে যাবে না? তখন খেম বলে, কিন্তু আর তো কিছু করার নেই। আমার এখন আসলেই কার্ডসটা ব্রেক করার উপর প্রায়োরিটি দেওয়া উচিত, অন্য কোনো কিছুতে সময় নষ্ট না করে। এই কথা বলে সে অপর দিকে ফিরে শুয়ে পড়ে এবং দেখা যায় জেড নিজেও শুয়ে পড়ে এবং চার্ন ওদের দুজনের দিকে তাকিয়ে সেও শুয়ে পড়ে। তখনই চার্নের তার পূর্বের দৃশ্য আবার তার চোখের সামনে ভেসে ওঠে। সেখানে দেখা যায় যে দা এবং জিন খেমের ছবির সামনে বসে অনেক কান্নাকাটি করছে। জিন চিৎকার করে কান্না করতে করতে বলে, খেম ওঠো এবং আমার সাথে কথা বলো, আমার তোমাকে অনেক কিছু বলার আছে। তখন দা বলে, জিন ধৈর্য ধরো এবং কাম ডাউন হও। তখন জিন বলে যে সে এখন আমাদের সাথে নেই, তুমি ধৈর্য ধরো। তখন জিন বলে, এখন কি দা, এখন আমাদের সেই প্রমিসের কি কোনো আর ভ্যালু আছে? তখন দা বলে, আই এম সরি জিন। এবং জিন বলে যে আমরা যদি তাকে আরো বেশি করে ভিজিট করতাম তাহলে সে এতটা লনলি ফিল করতো না এবং সে এরকমভাবে আমাদের ছেড়ে চলে যেত না। ঠিক না দা? তখন আরো বলে যে আমরা তার সাথে ছিলাম শেষ সময় পর্যন্ত। কিন্তু যদি আরো কিছুক্ষণ থাকতাম। এই কথা বলে সে দেখে যে দা তার হাতটা ধরে আছে শক্ত করে এবং আমরা বর্তমানে ফিরে আসি। সেখানেও দেখা যায় যে চার্ন জেডের হাত ধরে আছে এবং সরি বলছে বারবার। তখন হঠাৎ করেই জেডের ঘুম ভেঙে যায় এবং দেখে যে চার্ন বলছে যে এটা তো তোমার ভুল না। তখন জেড উঠে দাঁড়ায় এবং বলে যে, "কি বলছো তুমি?" এই কথা বলে তখন ভাবে যে মনে হয় ও দুঃস্বপ্ন দেখেছে। এইজন্য সে উঠে বসে এবং তখন দেখা যায় যে সে চার্নের মাথার চুলগুলোয় হাত বুলাতে থাকে তাকে শান্ত করার জন্য। কতক্ষণ এরকম চলতে থাকার পর হঠাৎই তার মনে হয় যে সে এটা কি করছে। তারপর সে তার হাত ছাড়িয়ে নেয় এবং চুপচাপ করে আবার অপর পাশে ফিরে শুয়ে পড়ে। এর পরের দৃশ্যে দেখা যায় মাস্টার সিঁড়ি দিয়ে নামছিল এবং খেম তার হাতে কিছু তুলো এবং কুশনের খাবার নিয়ে উপরে উঠছিল। তখন সে মাস্টার গুড মর্নিং বলে এবং মাস্টার জিজ্ঞাসা করে, ওগুলো? তখন খেম বলে, আমি কিছু তুলো এবং খাবার নিয়েছি, কিছু কুশন বানাবো। মাস্টার ভেবেছিল তার জন্য কুশন বানাবে, এই জন্য সে বলে যে কোনো ট্রাভেল করার দরকার নেই। তখন খেম বলে, আপনি তো আমার কথাটা শেষ করতেই দিলেন না। আমি জেড আর চার্নের জন্য কিছু কুশন বানাবো। তারা ঘন্টার পর ঘন্টা ধরে মেডিটেশন করে, তাদের আনকমফোর্টেবল ফিল হতে পারে, এই জন্য। তখন মাস্টার বলে, ও আচ্ছা ঠিক আছে। এরপর মাস্টার চলে যেতে নিলে তখন খেম বলে, আপনি কি কফি বানাতে যাচ্ছেন? তখন মাস্টার বলে, হ্যাঁ। এবং আরো বলে যে তুমি যা করতে যাচ্ছ তাই করো, আমার জন্য চিন্তা করার দরকার নেই। তখন খেম বলে, আসলে সেটা না, আপনি যদি কফি বানাতে যান তাহলে একটু গরম পানি করে নিন, কারণ যেগুলো ছিল ওগুলো আমি সবটাই ইউজ করে ফেলেছি। এই কথা বলে খেম ওখান থেকে চলে যায় এবং মাস্টার ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মাস্টার তখন কফি বানাচ্ছিল, তখনই দেখা যায় সেখানে প্রিমদের গাড়ি আসে এবং প্রিমের বাবা নামে গাড়ি থেকে আর প্রিম। তখন উপর থেকে চার্ন, জেড আর খেম থাকে এবং বলে যে প্রিম আবার এখানে এসেছে এবং দেখা যায় তার বাবাকে দেখে বলে যে ইল্ডার চার্ন এখানে কেন এসেছে? সে আর মাস্টার তো অনেক বছর যাবতই অনেক খারাপ রিলেশনে ছিল। তখন দেখা যায় মাস্টার ওদের সামনে যায় এবং ওদের গ্রেট করে। তখন সে বলে যে অনেকদিন পর আপনি এখানে, কোনো কারণ আছে কি? তখন প্রিমের বাবা বলে যে আসলে ইদানিং আমার লাকটা খুব একটা ভালো যাচ্ছিল না। তখন প্রিম আমাকে সাজেস্ট করলো যে এখানে আসার জন্য। আমি এখানে আসাতে আপনার অসুবিধা হয়নি তো? মাস্টার বলে, না আমার কোনো সমস্যা নেই। এই কথা বলে তাদের পথ দেখিয়ে মাস্টার উপরে নিয়ে যায় এবং যখন তারা উপরে আসে তখন ওরা তিনজন তাদেরকে গ্রিট করে এবং তখন মাস্টার তাদেরকে তাদের ওর রুমে নিয়ে যায়। এরপরে তারা দেখা যায় কথা বলে যে আমি আর এখানে আসার মূল কারণ হলো আমি পূর্বে তোমার সাথে যে কনফ্লিক্টে ছিলাম তার জন্য সরি। তখন মাস্টার বলে যে না, আমার আপনার সাথে কোনো কনফ্লিক্ট
এক্সপেক্টেড ছিল না। তখন বলে, "আপনি যা আমার জন্য করেছেন সেটা আমি গুডউইল হিসেবেই নিয়েছি।" এই কথা বলে। তখন প্রেম একটা গিফটের বক্স সামনে এগিয়ে দেয় এবং বলে, "আসলে বাবা তোমাকে কোনো কিছু গিফট না দিয়ে শান্তি পাচ্ছিল না। এইজন্যই এসব নিয়ে এসেছে।" তখন ওই লোকটা বলে যে, "হ্যাঁ, ঠিকই আমি তোমাকে কিছু গিফট করতে চাই।" এই কথা বলে সে গিফটের ব্যাগটা সামনে এগিয়ে দেয়। মাস্টার তখন গিফটটা অ্যাকসেপ্ট করে এবং পেছনে তাকিয়ে জেডকে বসা দেখতে পায়। তখন সে সেটা নিয়ে জেডের কাছে যায় এবং তার হাতে দিয়ে বলে, "যাও গিয়ে চার্নকে ওর মেডিটেশনে হেল্প করো।" জেড অনিচ্ছা সত্ত্বেও ওখান থেকে উঠে চলে যায়। এরপর মাস্টার আবার গিয়ে তার জায়গায় বসে এবং বলে যে, "আমার মেয়ের প্রতি খেয়াল রাখবেন।" তারপর সে প্রিমের দিকে ঈর্ষা করে কিছু একটা বলার জন্য। তখন প্রিম বলে, "আসলে হয়েছে কি, আমি আমার কিছু স্টুডেন্টদের অ্যাডভাইস দিচ্ছিলাম যে তারা একটা ড্রামা করবে। ওটার নাম ফি বার্ন রেবেলিয়ন।" মাস্টার বলে, "এটা হোলি ম্যাচ রেবেলিয়ন?" তখন প্রেম বলে, "হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আসলে এটা কিছু স্পিরিট এবং কিছু রিয়াল লাইফ ইভেন্ট নিয়ে। তাই আমি চাই এখানের যেই স্পিরিটের ব্যাপারটা, ওই রিচুয়ালটা তুমি করো।" তখনই দেখা যায় যে পিছন থেকে ওদের কথাগুলো লুকিয়ে শুনছে এবং তখন মাস্টার জিজ্ঞাসা করে যে, "এটা কখন?" তখন প্রেম বলে যে, "মে মাসের ৩ তারিখে মাস্টার। কিন্তু তার আগে কিছু প্র্যাকটিসের ব্যাপার আছে।" এর পরের দৃশ্যে দেখা যায় যে খেম বাড়িঘর পরিষ্কার করছিল। তখনই তার পিছনে হঠাৎ করে পং চলে আসে এবং সে লাফিয়ে ওঠে। এর কারণে পংয়ের সাথে তার ধাক্কা লাগে এবং খেম সরি বলে। তখন পং বলে যে, "সরি বলতে হবে না, তুমি তো জানতে না যে আমি এখানে আসবো?" তখন খেম বলে, "তুমি পং তাই না?" তখন পং বলে, "ওয়েট, তুমি কি আমাকে চেনো?" তখন খেম বলে যে, "হ্যাঁ, আমাকে জেড একবার তোমার ব্যাপারে বলেছিল। তুমি কি এখানে এসেছো উপরে যাবে প্রিংয়ের সাথে দেখা করতে?" তখন পং বলে, "না, আমি এখানেই ঠিক আছি। এই জায়গাটা অনেক সুন্দর এবং আর মনোরম।" তখন পং বলে যে, "তোমার নাম কি?" খেম বলে, "আমার নাম খেম।" তখন পং হাত বাড়িয়ে দেয় এবং বলে, "অনেক সুন্দর একটা নাম।" এরপরে তারা দুজনে হ্যান্ডশেক করে। আর এই পুরো দৃশ্যটা তখন জেড সিঁড়িতে বসে লুকিয়ে দেখতে থাকে। তখনই দেখা যায় খেমের মাথায় কিছু একটা পড়ে এবং পং সেটা ঝেড়ে ফেলে দেয়। তখন সেই দৃশ্য দেখে জেড তো পুরোই অবাক হয়ে যায় এবং সেটা ফেলে দেওয়া হয়ে গেলে পং তখন জিজ্ঞাসা করে, "তুমিও কি জেডের মতো মাস্টারের ডিসিপ্লিন?" তখন খেম বলে, "না, আমার ইউনিভার্সিটি ব্রেক চলছে, তাই জন্য আমি জেঠের সাথে এখানে বেড়াতে এসেছি।" তখন প্রণব বলে, "ও আচ্ছা, আমি এখানে তাহলে এখন মাঝে মাঝে আসতে পারবো তো? তাহলে বলো, তুমি কি খেতে পছন্দ করো?" খেম কিছু বলতে যাবে তার আগেই তখনই দেখা যায় পেছন থেকে মাস্টার বলে, "পং, তোমার চেহারাটা দেখে তো মনে হচ্ছে যে অনেক ডাল। তোমার উচিত রেগুলার প্রেয়ার করা।" তখন পং বলে, "হাই মাস্টার, আসলে আপনাকে তো দেখে কিছুটা ওয়ার্ন আউট মনে হচ্ছে। আপনি কি ঠিকমতো ঘুমোচ্ছেন না?" এই দৃশ্য দেখে ওদিকে জেড তো হাসতে হাসতে শেষ হয়ে যায় এবং তখন পংয়ের বাবা বলে, "পং, তুমি কি সত্যি মাস্টারের সাথে মশকরা করছো?" তখন পং বলে যে, "না, সেরকম কিছু না।" তখন খেমের দিকে তাকিয়ে পং বলে, "আচ্ছা, এখন যাচ্ছি, পরে তোমার সাথে আবার দেখা হবে।" এরপর প্রেম মাস্টারকে বাই বলে এবং মাস্টার বলে, "আচ্ছা ঠিক আছে, যাও এবং সেফ জার্নি।" এই কথা বলে তখন প্রেম ওর ভাইকে বলে, "পং, তুমি কি গাড়িতে আসবে? আর এই গাড়িতে এসে প্লিজ গাড়িটা স্টার্ট দাও।" এই কথা শুনে তখন পং ওখান থেকে চলে যায় এবং ওরা তিনজনই গাড়ি থেকে বসে এবং ও গাড়িটা চলে যায় মাস্টারের বাড়ি থেকে। খেম ওই গাড়ির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মাস্টার তখন খেমের দিকে তাকিয়ে বলে, "চার্নের মেডিটেশন প্রায় শেষ হয়ে গেছে, তুমি ওকে গিয়ে হেল্প করো কিছু লাঞ্চ বানাতে।" এরপর খেম বলে, "আচ্ছা ঠিক আছে মাস্টার।" তখন মাস্টার বলে, "দাঁড়াও, আর আমার লাঞ্চটা ঢেকে রেখো, আমি পরে খাবো।" এই কথা বলে মাস্টার ওখান থেকে চলে যায় এবং খেমকে একটু খুশি দেখা যায় এবং একাই বলে, "আচ্ছা, আপনি যদি লাঞ্চটা না খান তাহলে আপনার খবর আছে।" এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। আর এই দৃশ্য তখনও যে দেখছিল এবং সে মনে মনে খুবই খুশি হয়। এর পরের দৃশ্যে দেখা যায় পংদের গাড়ি রাস্তায় চলছিল এবং পং একাই হাসছিল। তখন প্রেম বলে, "কামন, কি হয়েছে, তুমি একা হাসছো কেন? এবং তুমি কদাচিৎ গাড়ি থেকে বের হও, তাই না? এখন কি হলো?" তখন ওর বাবা বলে, "যাক, তোমার ভাইকে এভাবে টিজ করো না, ভালোই হলো। যেহেতু তোমাকে এখানে মাঝে মাঝে আসতে হবে, এখন সেও তোমার সাথে আসতে পারবে, তাই না?" এই কথা বলে সে বলে, "আজকে যে আমি এসেছি তার জন্য কি তুমি খুশি?" তখন প্রেম বলে, "হ্যাঁ বাবা, আমি অনেক খুশি এবং তোমাকে ধন্যবাদ মাস্টারকে অ্যাকসেপ্ট করার জন্য।" তখন ওর বাবা বলে যে, "তুমি সত্যিই ওর ব্যাপারে শিওর?" তখন প্রেম বলে, "হ্যাঁ বাবা, আমি সত্যিই তাকে ভালোবাসি এবং এবার আমি তার মন সত্যি সত্যিই জয় করতে চাই।" এই কথা বলে সে হাসে। ওর বাবা বলে, "গুড, একদমই ঠিক বলেছ।" তখন ওর বাবা আবার বলে, "আমার এখন বয়স হয়ে যাচ্ছে, আমি আমার নাতি নাতনির মুখ দেখতে চাই।" তখন প্রেম একটু লজ্জা পায় এবং ওর ভাই বলে যে, "বাবা ঠিকই বলেছ" এবং বলে, "তোমার কয়জন লাগবে?" তখন মেয়েটা বলে, "আমাকে তোমরা একটু সময় দাও,
বুঝেছো? তখন ওদের গাড়ি ওখানে চলে যায় আর দেখা যায় যে মাস্টারের সেই স্পিড সার্ভেন্ট দুটি ওখানে আসে এবং ওদের সব কথাগুলো শুনতে পায় এবং সে একজন একজন বলে, তুমি কি বলছো, মনে করছো যে ওদের ইন্টেনশন কি ভালো নাকি খারাপ? তখন সে তখন বলে যে আমি ভালোও বুঝতে পারছি না, খারাপও বুঝতে পারছি না, চলো আমরা মাস্টারকে এটা গিয়ে বলি। তখন তারা চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় জেড, খেম আর চান এক জায়গায় বসে আছে। খেম সেই কুশনগুলো সেলাই করছিল। তখন জেড দাঁড়িয়ে মাস্টারের সেই কথা বলা কথাগুলো অভিনয় করে দেখায়। জেড এবার বসে বলে, আমি শিওর যে মাস্টার জেলাস ফিল হচ্ছিল। তখন খেম ওর দিকে তাকায় এবং চান বলে, এসব বন্ধ করো, আমার মনে হয় মাস্টার ভেবেছিল যে পং একটু বেশি করে ফেলেছে। জেড তখন বলে, না, আমার মনে হয় যে এটা একটা সিনেমার মতো, যে সে তাকে পছন্দ করে কিন্তু অন্য কেউ তার সামনে উপস্থিত হয়েছে এবং তাকে ফ্লার্ট করার চেষ্টা করছে, এরকম কিছু একটা। চান তখন বলে, মাস্টারের কোনো ফিলিংস নেই খেমের প্রতি, আর খেম তার, এটাই বোঝাতে চাইছো তুমি? এই কথা শুনে যে তখন বলে, তুমি কি যে মাস্টারকে চেনো, সে পসেসিভ এবং ইরিশনাল, তুমি এটা বলতে চাইছো? তখন খেম ওদের দুজনের দিকে তাকায়, কিছু বলে না। ওর মন আস্তে আস্তে খারাপ হতে থাকে। চান তখন খেমকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওই পং কি সত্যি পার্টি ছিল খেম? তখন খেম বলে, আমার মনে হয় ওরকম কিছু, বাট সে তার কথাবার্তা এবং চালচলন আগে থেকে ভিন্ন ছিল। তখন জেদ বলে, কেমন? তোমার মাথায় কিছু ময়লা পড়লে আমিও সেটা তুলে ফেলতে পারি। খেম তখন বলে, জেদ, যদি তুমি কারো প্রতি কোনো ফিল না করো তাহলে কি তুমি তার মাথার চুল স্পর্শ করবে তার চোখের দিকে তাকিয়ে? তখন জেটের মনে পড়ে ওই দিন রাতের কথা, যখন সে চার্নের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। এরপর সে বাস্তবে ফিরে আসে। জেট এক ঢোক পানি খায় এবং চার্ন বলে, একমাত্র তাড়াতাড়ি তোমার কাছাকাছি আসার চেষ্টা করা ছাড়া ওই পংকে তো ডিসেঙ্গাই মনে হয়, তাই না খেম? তখন জেট বলে, হে, তুমি কি করছো? তুমি এত তাড়াতাড়ি শিপ চেঞ্জ করছো কেন? তখন চার্ন বলে, আমি তোমার ওইসব শিপিং স্টাফে কখনোই কেয়ার করিনি, বুঝেছো? আমি শুধু এটাই ভাবতে চাইছিলাম যে খেম ট্রাই করছে মুভ অন করার এবং তখনই কেউ তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে। আমি শুধু বলছি যে এভাবে যদি কেউ তার প্রতি কেয়ার করে এবং সে মুভ অন করতে পারে সেটাই তো ভালো, তাই না? জেড তখন চানকে বলে, আসলে কি তোমার সাইকোলজি মেজর এবং এটা এতই সহজ যে একজন থেকে অন্যজনকে পছন্দ করা? তখন চান বলে, হ্যাঁ, আমি সাইকোলজি মেজর এবং এই ব্যাপারে আমি রবার্ট স্টার্নের একটা থিওরি জানি। তখন জেড বলে, থামো, আমরা এখন ইউনিভার্সিটি ব্রেকে আছি, আমি এখন কোনো লেকচার শুনতে চাই না। চান বলে, সবশেষে বলা যায় যে ভালোবাসা ইন্টিমেসি, প্যাশন এবং কমিটমেন্ট রিকোয়ার করে। চান আরও বলে, খেম মাস্টারের কাছাকাছি ছিল এবং তার প্রতি অ্যাট্রাস্ট হয়েছে এবং এটা খুব বেশি দিন হয়নি যে তারা দেখা সাক্ষাৎ হয়েছে তাদের, তার মানে তাদের ভিতরে কোনো কমিটমেন্ট হয়নি। তখন জেড বলে, বাট তারা পাস্ট লাইফ থেকে একে অপরের ভালোবাসা মানুষের। তখন খেম বলে, জেড, টেক ইট ইজি, আমি তোমাকে আগেও বলেছি যে সেই পাস্ট লাইফের সাথে আমাদের এখনো কোনো সংযোগ নেই। জেড তখন বলে, তোমরা প্রায় 100 বছর ধরে একে অপরের সাথে রিলেটেড, তাহলে এটা কি করে কমিটমেন্ট হয় না? ওর কথা শুনে চান খাবার রেখে চুপ করে থাকে। তখন হঠাৎ করে তা দেখে জেড ওর দিকে তাকায়। তখন চার্নও জেটের দিকে তাকায় এবং চার্ন জেটের মাঝে সে জিনকে দেখতে পায় এবং বারবার এমন হতে থাকে। এরপর জেড ওর দিকে আবার তাকিয়ে বলে, কি হলো? এখন তো তোমার কিছুই বলার নেই, তাই না? তখন দেখা যায় চার্ন বলে যে, না, তেমন কিছু না, আমি শুধু তোমার কথাগুলো ভাবছিলাম যা তুমি প্রেমের সম্পর্কে বলেছিলে। তখন খেম বলে, কি প্রেম? তার আবার কি হয়েছে? তখন জেড একটু ইতস্তত বোধ করে এবং বলে, আসলে হয়েছে কি, আজ সে যখন এসেছিল তখন আমি কান পেতে একটু শুনেছিলাম, তাতে মনে হচ্ছে সে মাস্টারকে পেতে চায় এবং মাস্টারও তাতে না করেননি। এ কথা শুনে জেটের মন খারাপ হয়ে যায় এবং তখন চান বলে, তার মানে হলো যে প্রেমের প্রতি মাস্টারের এখনো ফিলিংস রয়েছে, তাই না? তাহলে এটা পূর্ব জীবনের সেই কমিটমেন্টকে রেফার করে না এবং এই কমিটমেন্টের সাথে পূর্ব জীবনটার কোনো সম্পর্ক নেই। এ কথা শুনে হঠাৎ করে খেমের একদম মন খারাপ হয়ে যায় এবং সে তখন তার সেলাই কাজটা রেখে খেম জেটকে বলে, ও তাহলে এই ব্যাপার, কিন্তু তুমি আমাকে বলনি কেন? তখন জেড একটু আমতা আমতা করে, তারপর বলে, আমি ভেবেছিলাম তোমাকে বলে তুমি কষ্ট পাবে। তখন খেম একটু হেসে বলে, ধুর, আমি তো তোমাকে বলেইছিলাম যে আমি মুভ অন করতে চাই, এসব করে ভালোই হলো। তখন জেড আর চান একে অপরের দিকে তাকায় এবং খেম তার খাবার খাওয়া শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই খেম মাস্টারের রুমের সামনে যায় দুটো গ্লাস আনতে এবং সে মাস্টারের রুম থেকে তার এবং তার স্পিরিট সার্ভেন্ট দুটির কথা শুনতে পায়। খেম তখন কৌতূহলবশত রুমের সামনে গিয়ে কান পাতে এবং শুনতে পায় মাস্টার ওই স্পিরিট সার্ভেন্ট দুটিকে বলছে, এটা তোমাদের কোনো ব্যাপার না, তোমরা কেন এর ভেতরে নাক গলাচ্ছ? স্পিরিট সার্ভেন্ট দুটি বলে, উই আর সরি, আমরা জাস্ট জানতে চেয়েছিলাম যে এল্ডার্স এর ইন্টেনশন ভালো নাকি খারাপ। এবং আরো বলে, এই সময়ে প্রেম মনে হয় একটু বেশি সিরিয়াস
সিরিয়াস মাস্টার এবং এল্ডার চাং বলেছে সে খুব তাড়াতাড়ি একটা গ্র্যান্ড চাইল্ড চায়। একথা শুনে খেমের তো অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। সে কিছুই বলে না। মাস্টার তখন বলে সেটা তাদের ব্যাপার। কারা তখন বলে বাট এটা আপনার সাথে ইনভলভ মাস্টার, আপনি কি কিছুই করবেন না? তখন মাস্টার রেগে যায় এবং ওদের দুজনকে বলে খেমের খারাপ কোনো ইন্টেনশন নেই, তাই এটা থামানোর কোনো প্রয়োজনই মনে করছি না। খেম বাহিরে বসে একথা শুনে সে অনেক কষ্ট পায় এবং সে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়, তার চোখ ভরা পানি থাকে তখন। আর এখানে শেষ হয় এই এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।